অ্যাকচুয়ালি এটা ঘটে 10 বছর আগে, যখন আমার বিয়ে হয় 2005-এ। তো আমার শ্বশুরবাড়ি ফেনী, কোথায় আমি সেটা বলতেছি না। ফেনীতে যাওয়ার পরে আমি যাই জানুয়ারির ফার্স্ট উইক, আমার বিয়ে হয় অক্টোবর 25 এবং আমি যাই নভেম্বরের ফার্স্ট উইকে। যখন যাই, প্রথম এক সপ্তাহ আমার সাথে তেমন কিছুই ঘটে না, শুরু হয় এক সপ্তাহ পরের থেকে। তো সেদিন আমার আব্বু আম্মু সবাই আমাকে মানে শ্বশুরবাড়ি রেখে নর্মালি তারা চলে আসে ঢাকাতে। তো সেদিনেরই ঘটনা। তো দুপুর তখন 12:30 কি 1টা, আমি গোসল করতে গেছিলাম এবং বাড়িতে আমার শ্বশুরবাড়ির বর্ণনাটা ফার্স্টে আমি দিচ্ছি। বাড়িটা ছিল একটু এল শেপের। ফার্স্টে ছিল সব লিভিং রুম, অন্য স্টোর রুম, আরো ডিফারেন্ট যারা ছিল তাদের রুম, এবং আমাদের রুমটা ছিল সবার শেষে। এবং বাড়ির সামনে ছিল একটা বড় উঠান, তারপরে ছিল একটা রান্নাঘর, আমাদের রান্নাঘর। তো দুপুরবেলা যেহেতু রান্না বান্নার সময়, তো আমার শাশুড়ি, আমার ননদরা সবাই রান্না নিয়ে বিজি ছিল। আমি ছিলাম বাসায় একা, মানে বাড়িতে একা বলতে গেলে। আমি তখন গোসল করে আসি, 12:30 1টা বাজে। গোসল করে আমি যখন আমার রুমে ঢুকি, বাথরুমটা ছিল আমার রুমের পাশেই। রুমে ঢুকে আমি দেখি যে বিছানার উপর কুচকুচে কালো একটা বিড়াল এবং তার চোখগুলো অসম্ভব লাল। আচ্ছা। তো এটা দেখার পরে আমি অনেক ভয় পেয়ে যাই এবং আমি অনেক চিল্লাচিল্লি শুরু করি। আচ্ছা। তো চিল্লাচিল্লি শুনে স্বাভাবিক আমার শাশুড়ি ননদরা দৌড়ায় আসে আমাকে দেখার জন্য কি হলো। তো আমি তাদেরকে বললাম যে আমার সাথে এরকম একটা সিচুয়েশন হলো। তো আমি যখন চিল্লাই তখন বিড়ালটা খাটের নিচে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে তো আমি তো আর ভয়ে দেখতেছি না খাটের নিচে কি আছে বা কি। ওরা যখন আসলো ওদেরকে আমি বললাম, বলার পরে আমার ননদরা দেখলো, খাটের নিচে চেক করলো, সেখানে কিছুই ছিল না। বাট আমি তো অনেক ভয় পেয়ে গেলাম। আমার শাশুড়ি আমাকে বলল, না আমি শহর থেকে গেছি, এর জন্য আমি ভয় পাইছি। তো আমি এটা নিয়ে আর ওনার সাথে তর্ক করি নাই। তো সেদিনেরই রাতের ঘটনা, বিকালবেলার ঘটনা। আমরা চা নাস্তা সবাই খেয়ে উঠানের মধ্যে বসে গল্প করতেছিলাম। তো আজান দিবে সন্ধ্যার আজান, এমন ভাব 2-3 মিনিট বাকি আছে। ঠিক এরকম মুহূর্তে আমি একটা গরম বাতাস আমার গায়ে পাই। আচ্ছা। পাওয়ার পরে তা সবাই ঘরে ঢুকে যাচ্ছে এক এক করে। আমার শাশুড়ি আমাকে বলতেছে, বউ তুমি আসো, ঘরে আসো। তো আমি কোনো কারণ ছাড়াই এই কথা শোনার পরে ওনাকে গালাগালি শুরু করলাম, কোনো কারণ ছাড়াই। এবং গালিগুলা এমন গালি ছিল যেগুলা, আমি এই টাইপের মেয়ে না যে আমি গালাগালি করবো। আমার হাজবেন্ড টোটালি মানে শকড খেয়ে গেল যে কেন এরকম গালাগালি করতেছে। তো ও আমাকে থামানোর জন্য বা বকা দেওয়ার জন্যই হয়তো বা আমার সামনে আসলো। আসার পরে ওকে আমি এমন জোরে ধাক্কা দিলাম যে ও একদম উঠানের এক কোনায় যেয়ে পড়লো। আচ্ছা। ওখানে একটা টিউবওয়েল ছিল, ওই টিউবওয়েলের উপরে যেয়ে পড়লো। তো সবাই তো অবাক, কি ব্যাপার, আমি কিভাবে এত জোরে ধাক্কা দিলাম। আমি একটা মেয়ে মানুষ হয়ে তো আমার গায়ে এত শক্তি কিভাবে আসলো, এত শক্তি কেন আসলো। তো যিনি আমার অ্যাকচুয়ালি একজন হুজুর ছিলেন, সে হলো আমার ননদের জামাই। হুজুর বলতে উনি একটু নামাজ টামাজ মানে 5 ওয়াক্ত আল্লাহওয়ালা লোক ছিলেন, রাইট। তো উনি আমার হাজবেন্ডকে বললো যে ভাইজান ওনাকে কিছু বলেন না, সামথিং ইজ রং ওনার সাথে। তো আমার হাজবেন্ড আর কিছুই বললো না। আমার ননদের হাজবেন্ড আমার কাছে এসে আমাকে সূরা টুরা পড়লো আমাকে, আমি একটু স্বাভাবিক হলাম। হওয়ার পরে আমাকে ঘরে নিয়ে গেল, সাথে ছিল আমার ননদ। আমার ঘরে যে আমরা বসলাম, আর ফার্স্টে বলছি যে আমাদের লিভিং রুমটা ছিল বাড়ির একদম সামনে। তো ওই লিভিং রুমে আমার ননদের হাজবেন্ড, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই মিলে ওরা একটা নিল, মানে ডিসিশন নিল যে আমার হাজবেন্ডের এক কাজিন আছে ইউসুফ, ওনার কাছে আমাকে নিয়ে যাবে, কারণ উনি জিন এগুলা সারাতে পারতেন, জিন ভূতের যে ব্যাপারগুলো। তো আমার হাজবেন্ড যখন আমার কাছে বলতে আসতেছিল যে তুমি রেডি হও, ও যখন ঘরে ঢুকলো তাকে দেখার সাথে সাথে আমি বললাম যে আমি ইউসুফের কাছে যাব না। আচ্ছা। কিন্তু আমার হাজবেন্ড ভীষণ অবাক হয়ে গেল যে আমি কি করে জানলাম ইউসুফের কথা, ইউসুফের কাছে যাবেন। হ্যাঁ, রাইট, কারণ সে এখনো আমাকে বলে নাই আমরা কোথায় যাব। এবং আমি তার দিকে এমন বড় বড় চোখ নিয়ে তাকালাম যে ওর দেখে এটা ভয় পেয়ে গেল। তো অনেকক্ষণ পরে আবার সূরা পড়া হলো আমার কাছে, আমার শাশুড়ি কোরআন শরীফ নিয়ে পড়া শুরু করলেন। তো আমি একটু নরমাল হলাম। নরমাল হওয়ার পরে আমি যাব না এটা নিয়ে তুমুল ঝগড়াঝাটি হইলো আমাদের বাসায়। তো যাই হোক, তখন এশার আজানের পরে ইউসুফ ওনার বাড়িতে এই আসরগুলা বসান।
তো ওনাদের বাসায় আমি গেলাম। আমি সরি, যাওয়ার সময় যে ঘটনাগুলো ঘটলো, আসরের এশার আজান শেষ হলো, আমার শ্বশুর আসলেন, আমরা সবাই হাঁটা শুরু করলাম। আমাদের বাসা থেকে যেতে লাগে 5 কি 7 মিনিট, ওনার বাসায় যেতে লাগে 5 কি 7 মিনিট। আমরা রাস্তায় রওনা দিলাম। তো ফার্স্টেই হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়েই হচ্ছে একটা পুকুর, পুকুরের পাশে একটা গাছ, গাছের পরে একটা কবরস্থান, তারপরে রাস্তা, এবং রাস্তার দুপাশে ছিল জমি, সব চাষের জমি অ্যাকচুয়ালি। তো তখন তো শীতের টাইম, জমিটা মোটামুটি খালি ছিল, অত ভরা ছিল না। তো আমরা যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, 2-3 মিনিট পরে আমার হাজবেন্ডের কাছে আমি গেলাম। ফার্স্টে ছিল আমার শ্বশুর, যখন আমরা রাস্তায় হাঁটতেছিলাম উনি একাই হাঁটতেছিল, আমার হাজবেন্ড আর আমার ননদের হাজবেন্ড একসাথে হাঁটতেছিল, আর পিছনে ছিলাম আমার শাশুড়ি, আমি আর আমার 2 ননদ। তো ওই 2-3 মিনিট হাঁটার পরে আমার শাশুড়িকে রেখে আমার হাজবেন্ডের কাছে গেলাম। বললাম যে আমি আমার শাশুড়ির সাথে হাঁটবো না। কেন হাঁটবো না? আমি হাঁটবো না, আমার ওনাকে ভালো লাগে না। উনি কি করছে? কিছুই করে নাই। ওইখানেই ঝগড়া, আমার হাজবেন্ডের সাথে তুমুল ঝগড়া। তো ঝগড়ার এক পর্যায়ে আমি ওই জমির মধ্যে নেমে হাঁটা শুরু করলাম। হেঁটে চলে যাচ্ছে আমি, এবং ওরা আমাকে ডাকতেছে কি ডাকতেছে, আমি ফিরেও একবারের জন্য পিছে তাকাইতেছি না। তো যাই হোক, আমি চলে যাইতেছি। তো আমি কিছুক্ষণ হাঁটার পরে, কতক্ষণ হাঁটতেছি আমার মনে নাই, দেখলাম যে একটা লোক হাতে হারিকেন নিয়ে আমাকে বলতেছে যে, উনি যে সাদা শার্ট পরা এটা আমার মনে আছে, লুঙ্গি পরা কি কালার এত কিছু আমার মনে নাই, বাট অন্ধকারের জন্য সাদাটা বোঝা যাচ্ছে। তো উনি আমাকে বলতেছে যে তুমি আসো আমার সাথে, ওরা তোমাকে বিপদে ফেলবে, তুমি আসো, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। তো আমি বললাম যে আপনি আমাদের বাসা চেনেন? বললো যে তুমি আসো, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। তো আমি চলে গেলাম, ওনার সাথে হাঁটতেছি, কোনো কিছু না, কোনো কথা না, জাস্ট ওনাকে আমি ফলো করতেছি। হাঁটার পরে আমার হাজবেন্ডেরই একজন কাজিন, ওর সাথে ওই ক্ষেতের মাঝখানে দেখা হলো আমার। বলল, ভাবি আপনি এত রাতে কোথায় যাইতেছেন? আমি বললাম যে আমি ওনার সাথে বাসায় যাচ্ছি। তো বাসায় তো এদিকে না। তো বাসা এদিকে না, এদিকে কি? এদিকে তো শ্মশান, মানে যে হিন্দুদের পুরানো হয়, তো শ্মশানের দিকে। তো ওই মুহূর্তে আমি আর কিছু বললাম না। বলার পরে উনি বলল আপনি আমার সাথে আসেন। তো উনি আমার হাত ধরে নিয়ে যাচ্ছেন। তো আমি পিছনে তাকায় দেখলাম লোকটা তখনও দাঁড়ানো আছে, বলতেছে তুমি যেও না ওর সাথে, তোমাকে বিপদে ফেলবে ওরা। তো যেতে যেতে আমরা রাস্তায় উঠে আসলাম। অনেকক্ষণ হাঁটার পরে আসার পর আমি দেখলাম যে আমার হাজবেন্ড দৌড়ায় দৌড়ায় আসতেছে। তো আমাকে বললো যে তুমি এত জোরে জোরে হাঁটতেছো, তোমাকে আমি ধরতে পারতেছি না, অনেক হাঁপাইতেছিল। তো যাই হোক, ওই লোক মানে আমার কাজিন, মানে হাজবেন্ডের কাজিনের সাথে যে দেখা হলো যে আপনারা কোথায় যাচ্ছেন, ওরা বললো যে ইউসুফের বাসায় যাচ্ছি। যা ঠিক আছে চলেন, আমরা সবাই মিলে হাঁটতেছি। হাঁটার পরে আমার হাজবেন্ড পড়ে গেল মাটিতে, কোনো কারণ ছাড়াই উষ্টা খায় পড়ে গেল, এবং মাথা দিয়ে এমন রক্ত বের হইতেছে বলার মতো না, যে এত রক্ত বের হইতেছে। কিন্তু সে এত জোরেও পড়ে নাই যে তার মাথা ফেটে রক্ত বের হবে। তো হালকা একটু পড়ায় এত রক্ত বের হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমরা অনেক কিছু ওখানে করলাম, ফেস করার পরে আমরা গেলাম ইউসুফের বাসায়। ইউসুফের বাসায় ঢুকলাম। ঢুকার আগ পর্যন্ত অনেক কাহিনী হলো। তো ঢুকার পরে ইউসুফ আমাদেরকে বসতে দিল একটা ঘরে। ঘরটা চারিদিকে পর্দা দেওয়া, মানে অন্ধকার করার জন্য, এবং ওই ঘরে শুধু আমি আর আমার হাজবেন্ড ঢুকলাম, আমার বাকি মানুষ ছিল বাইরে, আর ইউসুফ ছিল। তো লাইটটা বন্ধ করে দিল, উনি মিষ্টি আনলেন, মিষ্টি রাখলেন, পাশে একটা চেয়ার ছিল সোফা টাইপের। তো যাই হোক, লাইট অফ হয়ে গেল, চারিদিকে অন্ধকার, এবং একটা ফুটাও ছিল না ওই ঘরে যে আলো আসবে এরকম। ওইখানে যাওয়ার পরে ইউসুফ কিছুক্ষণ একটু নিজে মনে মনে কি জানি দোয়া পড়লেন। দোয়া করার পরে হঠাৎ করে ওনার বাড়িটা ছিল টিনের চাল, মানে খুব জোরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এবং এমন আওয়াজ হচ্ছিল যে চালটা এখনই ভেঙে পড়বে। তো একজন আসলো, বলল আসসালামু আলাইকুম, দিল আসসালামু আলাইকুম নাকি কণ্ঠে, বলল যে বসেন। এখানে সে বসলো, যেই সোফাটা রাখা ছিল ওখানে। তো ওইখানে শুধু আমরা 3 জনই ছিলাম, এমন না যে আরেকজনের উপর সে ভর করছে। তো সে ডিফারেন্ট একটা পার্সন এসে ওই চেয়ারের মধ্যে বসলো। তো যাই হোক, ওনাকে খাওয়া দাওয়া করলো, উনি মিষ্টিটা খালো। খাওয়ার পরে বলল যে আচ্ছা আপনার ঘটনা বলেন, মানে কি জন্য আপনি আমার কাছে আসছেন। তো আমার হাজবেন্ড ওকে বললো ডিটেলস, যে সন্ধ্যা থেকে এরকম এরকম হচ্ছে। তো শোনার পরে উনি খুব মনোযোগ দিয়েই শুনলো। শোনার পরে আমাদেরকে বলল যে ঠিক আছে, আমাকে 2-3 মিনিট সময় দেন। তো 2-3 মিনিট বলে এটা উনি চলে গেল, এবং গেল ঠিক সেরকমই শব্দ করে, টিনের চালটা এরকম ভেঙে চলে গেল।
যাওয়ার 2-3 মিনিট বা তারও কম বা তার বেশি হবে, এত কিছু দেখি নাই আমরা। ঠিক সে ফেরত আসলো ওইরকম আওয়াজ করে, টিনের চাল, এবং এসে ঠিক সালাম দিল এবং এসে বলল যে আমাদের বাসার যে শ্বশুর বাড়ি ছিল সেইখানে সামথিং রং। কি রং? তো সে বলল যে যে তেঁতুল গাছটা ছিল পুকুরের পাশে সেইখানেরই আমার আব্বু আম্মু যখন ঢাকায় চলে আসতেছিল, আমি তাদেরকে বিদায় দেওয়ার জন্য গেছিলাম, সেখানে ওই তখন 9টা কি 10টা বাজে এরকম সকাল, ওই সময় ওই তেঁতুল গাছের নিচে আমি কিছু একটা ফেলছিলাম বলতে সে বলছে যে আমি তার গায়ে পানি ফেলছি, কিন্তু আমার মনে নাই আমি কি ফেলছি, হয়তো বা পানিই ফেলছি। এইটাই তখন সে দাঁড়াইছিল এবং আমি হলুদ রঙের একটা শাড়ি পরা ছিলাম, আমার মনে আছে, এবং সেটা দেখে সে আমাকে খুব পছন্দ করছে। সেই তখন থেকে সে আমাকে ধরলো, এর জন্য আমি এরকম করতেছি। এবং তাকে বলা হচ্ছে ঠিক আছে তুই ধরছিস ভালো কথা, তুই এখন ছেড়ে দে ওকে। না, আমি ওকে ছাড়বো না। তো ওই যে জিনটা ইউসুফ নিয়ে আসছিল ওনার নাম ছিল আসলাম, এবং যে আমাকে ধরছে সে ছিল হিন্দু, তার নাম হলো কৃষ্ণ। তো আসলাম আর কৃষ্ণর মধ্যে অনেক কথাকাটি হওয়ার পরে সে ছাড়বে না। তো এর মধ্যে সামহাউ ওই আসলাম তাকে একটা কাচের বোতল টাইপের লম্বা, ওটার মধ্যে তাকে ভরলো ওই কৃষ্ণ জিনটাকে, যে আমাকে আসল করছে। আচ্ছা। তো ওটা ঢুকানোর পরে আমরা চোখের সামনে দেখতেছি যে বোতলের ভিতরে একবার পিঁপড়া, একবার মাছ, এরপর তো লাইট জ্বালিয়ে দিয়েছিল নিশ্চয়ই। এরপর লাইট জ্বালিয়ে দিছিল এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই ঘরে চলে আসলো। তখন কি ওই যে আসলাম ছিলেন? না, তখন আসলাম ছিলেন কিনা জানি না, বাট উনি কোনো প্রেজেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম না, কেউ আচ্ছা। ছিল না, আমরা 3 জন ছাড়া। এবং আপনি ওই দেখলেন যে বয়ামের মধ্যে কিছু একটা ভরা আছে, এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি হচ্ছে যে বয়ামটার মধ্যে কৃষ্ণকে ভরা হয়েছিল। সেই বয়াম বয়ামটার মধ্যে হচ্ছিল একবার আমরা যখন ফার্স্ট লাইটটা জ্বালাই আমরা দেখতে পেলাম একটা মাছি। মাছিটা হঠাৎ করে চোখের সামনেই 2-3 সেকেন্ড পরে একটা হয়ে গেল কেঁচো। আচ্ছা। কেঁচো হয়ে যাওয়ার পর হয়ে গেল পিঁপড়া, মানে আচ্ছা। 4-5 বার সে বেশটা বদল করলো। তারপরে যাই হোক সে, কিন্তু আমরা যখন লাইট জ্বালাই দেখতেছিলাম সবাই তো একসাথে ঘিরে দেখতেছিলাম, কিন্তু আমাকে পিছন থেকে বলতেছিল তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। 2 বার আমি শুনতে পারছি। কণ্ঠটা কেমন ছিল আসলে? কণ্ঠটা আসলে মানে ফিস ফিস করে একটা কথা বলার যেরকম এমনি সাধারণ মানুষেরই কণ্ঠ। সাধারণ মানুষও বলবো না ঠিক, কণ্ঠটা ছিল ফিস ফিস করে একটা নাকি নাকি গলায় বলা। আচ্ছা, ফিস ফিস করে বলে যে ফিস ফিস কথা, করে, খুব জোরে না, মানে আমরা নর্মাল যেভাবে কথা বলি সেরকম না। তো সে বললো তোমাকে আমি ছাড়বো না। ঠিক আছে, আমি আর কোনো কিছু পাত্তা দিলাম না, আমি খুব ভয়ে আমার শাশুড়ির পিছনে চলে গেলাম। তো সেদিনের মতো বাসায় চলে আসলাম। চলে আসার পরও আমাদেরকে রাস্তায় যখন আমরা চলে আসতেছিলাম তখনও আমাকে বলতেছিল তোমাকে আমি ছাড়বো না, কিন্তু এবার ফিস ফিস করে বলে নাই, সে জোরেই বলছে, এবার জোরে শোনা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই যে ইউসুফ সেই বোতলটা তাদের বাড়ির পিছনেই ছিল একটা কবরস্থান, সেই কবরস্থানে সে বসে এটা পুঁতে রেখে দিবে, আর বাকি যে কাজগুলো সে কালকে সকালে করবে, এখন আর করা যাবে না। তো আমরা তখন যখন আমরা চলে আসতেছিলাম আমরা ওই বাড়ির ভিতর থেকেই শব্দ পাচ্ছিলাম যে তোমাকে আমি ছাড়বো না। এবং সেই থেকে এই পর্যন্ত এখনো আমি ছোটখাটো অনেক কিছু ফিল করি, যেমন আমেরিকার ঘটনায় বলি, আমি ফিল করি যে আমি যখন রাস্তায় সামটাইমস আমাকে অনেক ভোরে উঠে যেতে হয়, লাইক আমি আমার 7টা থেকে কাজ, আমার ট্রেনে যেতে লাগে 2 ঘন্টা, তো অ্যাটলিস্ট আমাকে 5টা বাজে ঘর থেকে বেরোতে হয়, তখন অন্ধকারই থাকে। তখন আমি ফিল করি যে আমার পিছনে কেউ হাঁটতেছে, লাইক শুকনা পাতা হাঁটতেছে, পিছু তাকায় দেখি কেউ নাই। তারপরে স্নোর মধ্যে যখন যে ঘোলা হয় পচ পচ করে পানির একটা আওয়াজ হয় না, আমি ফিল করি যে স্নোর মধ্যে কেউ হাঁটতেছে, কিন্তু আমি পিছনে তাকায় দেখি কেউ নেই। আপনার জানালার সাথে আপনি দেখেন অনেক সময় আপনি বলছিলেন। হ্যাঁ, আমার ঘরের যে জানালা যেটা এবার আসার পরে হইতেছে, এবং আমি শ্বশুর বাড়ি যে এবার গেলাম, আমার এবার এসে আসার পরে তখনও আমি ফিল করতেছিলাম যে কেউ আমার রুমের ভিতরে প্রেজেন্ট আছে, এবং একা আমি থাকতেই পারতেছিলাম। হ্যালুসিনেশনের যে ঘটনাটা কথা বলা হচ্ছে সেটা বেসিক্যালি 2007 এর ঘটনা, যখন আমি ইন্টার এক্সাম দিছিলাম। তো অ্যাকচুয়ালি তখন এক্সামের সাথে সাথে কিছু পার্ট টাইম জবও করা হচ্ছিল। তো তুলনামূলকভাবে আমার যেরকম এক্সাম দেওয়ার কথা সেরকম এক্সামটা হয়নি, এক্সামটা তুলনামূলক খারাপ ছিল। তো আমি আই অলওয়েজ ইউজ টু প্রে কি আমার রেজাল্টটা যাতে ভালো হোক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু বেশি ভরসা দেখাচ্ছিলাম আর কি। তো একটা মানে এরকম আমি রেগুলার নামাজ পড়তাম। তো আমার 3টা থেকে একটা ইয়ে ছিল,
স্টুডেন্ট পড়াতাম। তো দেখা যেত যে ওই স্টুডেন্টটাকে শেষ করতে করতে আমার প্রায় আসরের আজানটা মিস হয়ে যাচ্ছে। তো আমি আমাদের এখানে একটা মাজার ছিল, সেই মাজারে গিয়ে আমি একা একাই আসরের নামাজটা পড়তাম। তো ফার্স্ট দিকে আমার যে জিনিসটা সমস্যাটা আমার হচ্ছিল সেটা হচ্ছে যে আমি যখনই নামাজ পড়তাম, স্পেশালি যখন আমি সেজদাতে থাকতাম, মানে আমার পিছিয়ে দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, কারো পায়ের আওয়াজ, এরকম আমি লক্ষ্য করতাম। ইভেন সামটাইম আই চিট, যে আমি সেজদাতে গেছি বাট আমি নিচে দিকে দেখার চেষ্টা করতেছি যে আমার পিছিয়ে কি আছে, ভয়ের কারণে আমি দেখতে, মানে আমি আওয়াজ পাচ্ছি বাট আই ক্যান্ট সি এনিওয়ান। এরকম বেশ কিছুদিন আমার সাথে ঘুরে যাওয়ার পরে ওই মাঝের মধ্যে একটা ল্যাম্প স্ট্যান্ড ছিল, মোমবাতি রাখার স্ট্যান্ড ছিল, এটা প্রায় 3-4 ফিট লম্বা লোহা একটা স্ট্যান্ড ছিল। তো আমি নামাজ পড়তেছিলাম, সাডেনলি কেউ ওটাকে ফালাই দিছে, প্রচন্ড জোরে একটা আওয়াজ, প্রচন্ড জোরে একটা আওয়াজ হচ্ছে। তো আমি খুব বেশি ভয় পেয়ে যাই, এবং খুব বেশি ভয় পেয়ে যাওয়ার পরে আমি যত দ্রুত সম্ভব নামাজ শেষ করি, নামাজ শেষ করে আমি বের হয়ে আসি। বের হয়ে যখন আসি তখন পিছে থেকে কেউ আমাকে আমার নাম ধরে ডাক দেয়। সো আই টার্ন অ্যারাউন্ড এবং আমি দেখতে পাই যে আমার বাবা বসে আছেন। ওখানে একটা বিশাল গাছ ছিল এবং গাছকে সারাউন্ড করে ওই মানে সিমেন্টের একটা পাঁচিল বানানো আছে যেটার উপরে মানুষ বসতে পারবে। তো বাবা ওখানে বসে আছেন। তো বাবা আমাকে জিজ্ঞেস, তুমি কি ভয় পেয়েছো? আমি বলছি হ্যাঁ আমি ভয় পেয়েছি। তো বাবা বলে ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি এখানে তোমার সাথে। তা আমি বাবার সাথে বসে গেলাম, বাবার সাথে আমি রেগুলারলি গল্প করতেছি, যেভাবে রেগুলার কথাবার্তা আমি বাবার সাথে বলছি। তো এরকম আমার দেখা যেত যে প্রায় আমি আসর নামাজ পড়ে বের হয়েছি এবং বাইরে এসে দেখি যে মাজারের বাইরে যে গাছ আছে, গাছের এখানে বাবা বসে আছেন। তো আমি বাবার সাথে প্রতিদিন ওভাবে রেগুলার বেসিসে প্রায় রেগুলার প্রতিদিনে বাবার সাথে কথা বলতাম। মোস্ট প্রবাবলি বৃহস্পতিবার শুক্রবার কথা বলা হতো না, কারণ হচ্ছে যে আমি তখন ফ্রি থাকতাম, সময় মতো নামাজ পড়ে ফেলতে পারতাম। তো এরকম করতে করতে আমার রেজাল্টের ডেট চলে আসে এবং রেজাল্ট যথারীতি খারাপ হয়। তো আমার আম্মু আমাকে বলে যে তোমাকে এই একটা প্রাইভেট ভার্সিটি আছে, তোমাকে, আমি নাম উল্লেখ করছি না, সেই প্রাইভেট ভার্সিটি তোমাকে ভর্তি হতে হবে। তো আমি বললাম, আম্মু বলে যে তুই যদি এই প্রাইভেট ভার্সিটি ভর্তি না হতে পারিস দেন তোর পড়ালেখা করার কোনো দরকার নেই। আমি একবার জান প্রাণ দিয়ে প্রাইভেট ভার্সিটির জন্য পড়ালেখা করলাম এবং ফরচুনেটলি আমার হয়ে গেল। তো যেদিন আমাদের রেজাল্ট দেওয়ার কথা, আসরের সময় রেজাল্ট দেওয়ার কথা ছিল, তো আমি যেতে পারিনি প্রচন্ড বৃষ্টির কারণে। তো আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করলাম কি তুই একটু ভার্সিটিতে যা, গিয়ে দেখ যে রেজাল্ট দিছে কিনা, আমার রেজাল্ট একটু জানা। তো সে ওখান থেকে আমাকে ফোন করছে, আমি নামাজ পড়ে মাত্র শেষ করলাম, সেখান থেকে ফোন আসছে যে দোস্ত তুই তো পাস করছিস, তুই টিকে গেছিস। সো আই ওয়াজ খুব বেশি হ্যাপি ছিলাম। তো আমি মাজার থেকে বের হয়ে আসছি এবং বের হয়ে আসার পরে দেখি যে আমার বাবা বসে আছেন। তো আমি বাবাকে শুধু এতটুকু বললাম যে বাবা আমি আগে বাসায় যাই, মা খুব টেনশনে আছে, আমি মাকে গিয়ে বলি যে আমি পাস করছি। আমি মাজারের ধরেন 3-4টা সিঁড়ি নামার পরে আমি চিন্তা করলাম যে আমি কার সাথে কথা বলতেছি, বাবার সাথে কথা বলতেছি। মাই ফাদার ওয়াজ ড্যাড ইন 95 and I am in 2007. Right. How it is possible? So I turned around and there was no one. 2-3 স্টেপ নিচে আস্তে আস্তে আমার যেই ছিল সেটা সে ভ্যানিশ। এবং এই 3 মাস, এই যে 3টা মাস আপনি প্রতিদিন দেখেছেন এবং আপনার কোন সময় মাথাতেও আসে না যে আপনার বাবা যে নাই দুনিয়ায়, এটা আপনি কখনো? এটা কখনো আমার মাথায় আসেনি। তার চেয়ে ইন্টারেস্টিং যেটা শাবিন আপু কিছুক্ষণ আগেও বলছিলেন যে আমি বাসায় গিয়ে কিন্তু কখনো এটা চিন্তা করতাম না। আমি বাবাকে তো দেখে আসছি, বাবা বাসায় আসতেছে না কেন, এটাও চিন্তা করি, আমি কখনো চিন্তা করিনি। পুরো সময়টা ঘরের মধ্যে আছে না? পুরো সময়টা ঘরের মধ্যে আছে। আমার ব্যাপারটা এরকম ছিল যে আসরের সময় যখন আমি বাবার সাথে কথা বলে বের হতাম, তখন পরের দিন আসর পর্যন্ত আমি অপেক্ষা করতাম যে এই আসর থেকে ওই আসর পর্যন্ত যে জিনিসগুলো আছে সবগুলো বাবার সাথে শেয়ার করবো। রাইট। আমি এরকম ছিলাম যে আমি কোনো চিন্তা করিনি যে বাবাকে এটা কখনো প্রশ্নও করিনি যে বাবা আমি তো বাসায় যাই, তুমি বাসায় আসো না কেন, বা তুমি রাত্রি কোথায় থাকো। আমি কখনো এই ধরনের কোনো প্রশ্ন করিনি। ওয়ান্স এটা আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে আমি কার সাথে কথা বলতেছি, বাবার সাথে। আর একটা মারাত্মক ঘটনা আমরা শুনবো, আপনার ঘটনাটা শুনে আসি আমরা। যে বলেন। ঘটনাটা অ্যাকচুয়ালি আমার সাথে না, আমার ফ্রেন্ডের সাথে, যে এখন নিউ ইয়র্কের থেকে শুনতেছে আমার ভূত এফএমটা। ব্যাপারটা হলো সে থাকতো লং আইল্যান্ডে, তো তার হাজবেন্ড নিউ ইয়র্কে কাজ করতো। তো নিউ ইয়র্কে কাজ করার ফলে তারা নিউ ইয়র্কে না কুইন্সে কাজ করতো, যেটা ইয়ার ভিতরে, নিউ ইয়র্কের ভিতরে। তো অনেক দূর হয়ে যেত আসা যাওয়ায়, 1-1.5 ঘন্টা লাগতো। তো তারা ঠিক করলো যে তারা কুইন্সে বাসা নিল এবং ওখানে বাসা পট করে পাওয়াটা একটু টাফ। তো ফার্স্ট তারা পেলো একটা বেসমেন্টে বাসা নিল, যে বাসাটা নতুন কেনা হয়েছে এবং নতুন ভাবে সবকিছু করা হয়েছে। তো এই পুরা বাসায় ভাড়া হয়ে গেছে, শুধু বেসমেন্টে খালি ছিল। তো তার কাজের থেকে ওই বেসমেন্টের কাছে হওয়াতে তারা ওই বেসমেন্টটা ভাড়া নেওয়ার পরে কিছুদিন আমার ফ্রেন্ড ফিল করতো যে কিছুই ফিল করতো না। প্রথম প্রায় 1-2 মাস ওরা ভালোই থাকে। তারপরে আস্তে আস্তে সে ফিল করে তার যে বেডরুম ছিল, বেডরুমের পিছনে খটখট করে আওয়াজ হইতো এবং সেখানে একটা মিরর রাখা ছিল।
ড্রেসিং টেবিল যেটা আমরা বলি, সেটার পিছনে আওয়াজ হতো। তো সে ফাইন্ড আউট করতে চাইতো যে এটার পিছনে কি, কিন্তু কিছুই নাই, অ্যাকচুয়ালি কিছুই নাই, কারণ ওই শুধু পুরা বেসমেন্টটাই ওরাই থাকতো। তো একদিনের ঘটনা, সেদিন সন্ধ্যা হবে, আমিও তার বাসায় গেছি ঘুরতে। তো আমরা এমন আওয়াজ শুনতেছি সন্ধ্যাবেলায় যে এটার পিছনে আসলে কি। তো ড্রেসিং টেবিলটা আমরা সরাই, তো এটা ওয়ালটা আমরা ভাঙার পরে রাসেল ভাই যেটা আমরা দেখি, না হলো 20 থেকে 30টা কঙ্কাল ভিতরে। ও মাই গড। আমি অল্প করে ভাঙি, আমরা এটার ভিতরে 20-30টা কঙ্কাল। এবং আমরা সাথে সাথে বাড়িওয়ালাকে খবর দিই এবং বাড়িওয়ালা 911-এ কল করে পুলিশকে। পুলিশ আসে, পুরা বাড়ি ওরা করে দেয়, মানে হলুদ, হ্যাঁ সিল করে দেয়। সিল করার পরে আমরা অনেকদিন পরে জানতে পারি অ্যাকচুয়ালি ওটা ছিল একটা মাফিয়াদের বাড়ি, মাফিয়া ডন। আজকে থেকে না হলো 40-50 বছর আগের ঘটনা। এবং তারা এই বাসাটা অনেকদিন বন্ধ ছিল। বন্ধ থাকার পরে ওরা মানে যে বাড়িওয়ালা এখন কিনছে তারা কিনে আর কি নতুন করে রেনোভেটেড করে। তারপরও ও বাসা ফিরে আসছে 2-3 মাস পরে। ফিরে আসার পরে তার সাথেও এরকম ফিল হইতো যে কেউ আছে। আমার বাবা মা চাকরি সূত্রে ওখানে থাকতেন, কাজেই আমাদেরও বেশ কিছু বছর ওখানে থাকতে হয়েছে। আমার ঘটনাটা ঘটে আজ থেকে বেশ অনেক বছর আগে। আমার তখন বয়স হলো কয়েক মাস। আমার জন্মের কয়েক মাস পর আমার বাবা মা চকবাজারের কাছে একটা বাসা ভাড়া নেন। আমি জায়গাটার নাম বলছি না, সঙ্গত কারণে জায়গাটার নামটা বলছি না। আমরা যখন ওই বাসায় গেলাম তখন বাসার বাড়িওয়ালা আমার বাবা মাকে বললেন যে আপনারা কোনো চিন্তা করবেন না, যতদিন এই বাসাটা খালি ছিল আমরা প্রতিদিন মাদ্রাসা থেকে ছেলে আনিয়ে এই বাসায় মিলাদ পড়িয়েছি, খতম দিয়েছি কোরআন শরীফ। তো আমার বাবা মা একটু অবাক হলেন যে এটা এমন কি, আর এটা এভাবে করে বলারই বা কি আছে। ওনারা তো কিছুই বুঝলেন না। আসলে আমার বাবা মা তো আর চট্টগ্রামের বাসিন্দা নন, মানে ওনাদের তো আর পরিবার পরিজন ওখানে ছিল না, ওনারা তো চাকরি ক্ষেত্রে ওখানে থাকতেন, কাজে ভেতরের খবর ওনারা তেমন একটা জানতেন না। আমার মা একদিন অফিসে, নতুন বাসায় যাওয়ার পর অফিসে ওনার কলিগের সাথে গল্প করছিলেন। তখন বাসার ঠিকানাটা বলার পর আমার মায়ের কলিগরা আটকে উঠল, বলল যে আপনি আর কোনো বাসা পাননি, ওই বাসায় আপনার যেতে হলো। তো আমার মা একটু অবাক হলেন। ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা আর তেমন কিছুই বললেন না, প্রসঙ্গ পাল্টিয়ে ফেললেন। হয়তো ওনারা ভেবেছেন যে এই বাসায় যখন চলেই গিয়েছে আর আমরা এগুলো বলে কি হবে। যাই হোক, বাসায় যে অদ্ভুত ধরনের ঘটনা ঘটতো সেটা হলো আমাকে আমার ঘরে, মানে একটা পার্টিকুলার একটা ঘরে যদি আমাকে কিছুক্ষণের জন্য একলা রাখা হতো, আমি আতঙ্কে চিৎকার করে উঠতাম। ছোট বাচ্চারা অনেক সময় তাদেরকে একলা রেখে আসলে তারা কাঁদে, চিৎকার করে, কিন্তু আমি ওরকম ছিলাম না। আমাকে অন্য যে কোনো ঘরে রাখলে আমি কিছুই করতাম না, কিন্তু যে ঘরটা আমার ছিল, যেখানে আমার বেবি কট, আমার সব খেলনা টেলনা যেখানে থাকতো, সেই ঘরটাতে আমাকে একা রেখে আসলেই আমি চিৎকার করতাম এবং এটা স্বাভাবিক ছিল না। আমার বাবা মা এটা নিয়ে কিছুটা চিন্তিত হলেও খুব একটা বেশি এটা আমলে নেননি। এমন সময় আমাদের বাসায় একটি নতুন আয়া আসলো। আয়াটা আমাকে দেখাশোনা করার জন্য আসলো বাসায়, এবং আয়া এসে আমার বাবা মাকে পুরো ঘটনাটা বলল। আমার আয়া বলল যে এই বাসায় আমরা থাকার আগেই, মানে তার কয়েক মাস আগেই একটা লোক আত্মহত্যা করেছে। লোকটা পেশায় ডাক্তার ছিলেন, তো ওনার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না, সে কারণে অভিমানে উনি আত্মহত্যা করেছিলেন এবং এই ঘরের সাথে লাগোয়া বাথরুমে তিনি আত্মহত্যা করেছেন। তারপর ওনার স্ত্রী এবং পরিবারের অন্যরা যখন ওনার লাশটা বাথরুমে পেল, তখন তারা লাশটাকে নিয়ে আবার ড্রয়িং রুমে নিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিল। কি কারণে এটা তারা করেছিল সেটা আমরা অবশ্য জানি না। তো এটা শুধু সে আয়া না, আরো বেশ কয়েকজনের কাছ থেকে আমার বাবা মা জানতে পারেন। তখন আমার মা খেয়াল করে দেখলেন যে হ্যাঁ, বাথরুমের ছিটকিনিটা কিন্তু কিছুটা মানে নতুন লাগানো হয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে আগে একটা ছিটকিনি ছিল, সেটাকে ভেঙে নতুন একটা লাগানো হয়েছে। কাজেই কথার সাথে এই জিনিসটা মিলে যাচ্ছিল। তো আমার মা বাবা আসলে তেমন একটা কুসংস্কারে বিশ্বাস করেন না, তো তারা এই জিনিসটা তার জন্য অত বেশি আমলে নেননি। তারপরেও এমনি এরিয়াটা খুব একটা ভালো লাগছিল না। ওই এরিয়াটা আসলে অনেক আগের কথা, তো তখন বেশ নির্জন ছিল, ওখানে তেমন একটা বাসা ছিল না। ওই এরিয়াতে মাত্র 3টাই বাসা ছিল, মানে উঁচু বাসা, আমরা দোতলায় থাকতাম।
আমার বাবা মা অন্য এরিয়াতে বাসা খুঁজছিল, মোটামুটি মানে অত অত সিরিয়াসলি না খুঁজলেও দেখছিল আর কি আশেপাশের কিছু বাসা, বাড়িঘর। আর আমাকে তো যথারীতি ওই ঘরে রাখলেই আমি চিৎকার করতাম আতঙ্কে। এমন সময় আরেকটা ঘটনা ঘটলো। একদিন খুব বৃষ্টি হলো, চিটাগং এ তো সবসময় অনেক বেশি বৃষ্টি হয়। আমাদের বাসাটা যে এরিয়াতে ছিল ওটা ছিল একটু নিচু জায়গা, আর রাস্তাটা ছিল একটু উপরে, যে কারণে বৃষ্টির পানি সবসময় এদিকে চলে আসতো। এখন খুব বৃষ্টি হওয়ার কারণে যথারীতি অনেক পানি চলে আসলো বাসায়। বাড়িওয়ালারা থাকতেন একতলায়, ওনাদের তো একদম বিছানা পর্যন্ত পানি চলে এসেছিল। এতটুকু পানি হওয়ার পরে এটা কিন্তু দেখা যায় যে বৃষ্টি যখন হয় নিচু এরিয়াতে বাসা হলে একতলায় পানি ওঠে, কিন্তু দোতলায় পানি ওঠার তো কোনো কারণ নেই। মানে একতলা পুরো ডুবলেই তো দোতলায় পানি আসবে, এমনি তো দোতলায় পানি আসার কথা না। কিন্তু ওই বাসায় যে কোনো কারণেই হোক একতলার বিছানা পর্যন্ত পানি চলে আসার পর দোতলায়ও পানি আসা শুরু করলো। একতলা কিন্তু তখনও পুরো ডুবে যায়নি। দোতলায় যখন পানি আসা শুরু করলো বেশ উঁচুতে চলে গেল। আমার বাবা তখন একদিনের মধ্যে আমাদের সবাইকে নিয়ে বাসা চেঞ্জ করে অন্য বাসায় চলে গেল। এখন এটাই আমার প্রশ্ন যে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না যে দোতলায় পানি উঠে যাবে কোনো কারণ ছাড়া। মানে এটা আসলেই কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এই ছিল আমার ঘটনা। ঘটনাটা ঘটেছে আমার এক বড় আপুর সাথে, আমার সিনিয়র আপু। তো মেডিকেলে আমরা যখন আসি আমাদের ফার্স্ট ইয়ারে নর্মালি থাকে 3টা সাবজেক্ট থাকে। এখন কারিকুলাম অলরেডি চেঞ্জ হয়েছে। তো আমাদের যখন ছিল আর সিনিয়র আপুর ছিল তখন 3টা সাবজেক্ট ফার্স্ট ইয়ারে, অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। তো অ্যানাটমিতে মেইনলি হয়, অ্যানাটমিতে বডি নিয়ে ডিল করা হয়। তো আমাদের যে মেইন পরীক্ষাগুলো থাকে ওগুলো প্রফেশনাল পরীক্ষা বলা হয়। ওগুলোর আবার 3টা করে পার্ট থাকে, টার্ম পরীক্ষা। তো যে দেখা যায় যে স্টুডেন্টরা সবাই টার্ম পরীক্ষার আগে জাস্ট ভিসেরা গুলো দেখার জন্য বডির কি কি পার্ট আছে ওইগুলো নিয়ে তো পরীক্ষা হবে টার্মে, ভাইভাতে। তো ওই ভাইবার আগে, টার্মের ভাইবার আগে তার 3-4 দিন আগে সবাই গ্রুপ করে ব্যাচ ওয়াইজ এসে একটু একটু করে দেখে আর কি, বডিগুলা ডিসকাস করে কি কি আছে, বইয়ের সাথে মিলাই, ছবিগুলো মিলাই। তো আমার যে সিনিয়র আপু আমার কাছে ঘটনাটা শেয়ার করছে, তো ওই আপু ওই দিন ওই গ্রুপগুলোর সাথে আসতে পারে না, অ্যাবসেন্ট ছিল। তো ওনার স্বাভাবিকভাবে পরের দিন পরীক্ষা থাকবে টার্ম, তো উনি আসতে পারেন। তো ওনার এখন টার্ম পরীক্ষা খারাপ হবে, এই জন্য উনি খুব বাধ্য হয়ে মামাদের সাথে খুব ম্যানেজ করে, মামাদেরকে ম্যানেজ করে, তো উনি আগের দিন একটু ম্যানেজ করছে যে লাশ ঘরে লাশ দেখতে যাবে, ডিসেকশন রুমে আর কি। তো নর্মালি হয় যে আমাদের ডিসেকশন রুম মোটামুটি অন্ধকারাচ্ছন্ন থাকে এবং আবদ্ধ থাকে। আর আমাদের যে ডিসেকশন, যে লাশগুলো নর্মাল থাকে ডিসেক্ট করা থাকে, খুবই এবড়ো থেবড়ো থাকে না, খুব দেখতেও বাজে লাগে। এরকম নর্মাল মানুষ দেখলে খুব খারাপ লাগবে। তো দেখা যায় বডির চামড়া ছিলানো থাকে, মাংসগুলো দেখা যায় সবগুলো, ভিসেরা, অ্যাবডোমেন, পেটের সব ভিসেরা গুলো দেখা যাচ্ছে, স্টমাক এরকম। তো আপু ওই দিন গেছে, তো মা আমাকে অনেক ম্যানেজ করে ভিতরে ঢুকছে, তো টাকা পয়সা দিয়ে হয়তো ঢুকছে। তো আপু গেল, তো নর্মাল ছিল একটা টেবিলের উপরে লাশ রাখা থাকে আর কি। তো আপুর বর্ণনা অনুযায়ী ওয়াইজ ছিল যে বডিটার মাথা ছিল উত্তর পাশে এবং আপু বডিটার ডান পাশে দাঁড়ানো ছিল, যে এখন বইয়ের সাথে মিলাবে এরকম টাইপের কিছু। তো আপু তার হাতে গ্লাস পরে বডিটা দেখতেছে কি কি আছে। পরের দিন পরীক্ষা অ্যাবডোমেনের পরীক্ষা, তো অ্যাবডোমেনের পার্টে দেখতেছে। তো একটা টাইমে আপু দেখতেছে ডান হাত দিয়ে দেখতেছে, আর বাম হাতটা আপুর মানে বডিটার পাশে ছিল এবং টেবিলের উপর হাত রেখা জাস্ট বডিটা বাম পাশে হাত দিয়ে দেখতে যাবে, এরকম টাইমে আপু একটা মানে খুব করলো, দেখতে বডিটা আপুর হাতে রেখে বাম হাতের কাছে এসে বলতে হবে জি, হ্যাঁ, যে লাশটার বাম হাতটা আপুর, লাশটার ডান হাতটা আপুর বাম হাতে জোর করে ধরে ফেলছে। আচ্ছা আচ্ছা। তো এটার জন্য আপু আসলে প্রস্তুত ছিল না। তো আপু তখন খুব মানে ভয় পাইলো এবং না বুঝতে পারে খুব মানে হামাগুড়ি দিয়ে তারপর ডান হাত দিয়ে খুব জোর করে সরাইলো। তারপর আপু চলে আসলো। তো নর্মালি দেখা যায় খুব চিল্লা করে চলে আসলো। তো আপুর ফ্রেন্ডরা হোস্টেলে আসলো, যখন দেখতে পেলো চিল্লাচ্ছে, ভয় পাচ্ছে এবং কি হলো ঘটনা, তখন আপু খুলে বললো। এবং হয়েছে কি, আমাদের নর্মাল দেখা যায় যে বডিগুলা থাকে ফরমালিন বা প্রিজারভেটিভ ডুবানো থাকে, একটু নর্মালি নরম থাকে।
কিন্তু যখন আপুকে ধরছে, আপু জাস্ট হাতে দেখাইছে, সবাইকে দেখাইছে যে বাম হাতে, এবং ভিতরের দিকে একটা স্ক্র্যাচ, মানে জোরে ধরলে একটু হাতের ছাপ থাকে বা এরকম একটা স্ক্র্যাচ পড়ে গেছিল। আচ্ছা, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। নমস্কার, আমার নাম তন্ময় দাস, আমি খুলনা পাবলিক কলেজে পড়ি এবং আমার কলেজে হোস্টেলে থাকে। আমাদের কলেজের পুরনো একাডেমিক ভবন, হোস্টেল ভবন এবং স্যারের বাড়ি সেই 60-এর দশকে বানানো। মুক্তিযুদ্ধের পর কিছুকাল একটা অস্থায়ী জেলখানা হিসেবে ব্যবহৃত হয়েছিল। আমি বিগত 1.5 বছর যাবত এই হোস্টেলে থাকি। আমি দ্বাদশ বর্ষের শিক্ষার্থী। তো ডিসেম্বরের প্রথম 2 সপ্তাহের ভেতর আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায়। যেহেতু ছাত্র, তাই বাড়ি না গিয়ে শীতকালীন ছুটির ভেতর প্রাইভেট মিস হবে বলে কয়েক বন্ধু মিলে হোস্টেলে ছিলাম। হোস্টেলে 30 তারিখ হোস্টেল খুলবে, হোস্টেল 30 তারিখ খুলবে। আচ্ছা, এবং তাই 4 দিন আগে 26 তারিখ আমরা বাকি বন্ধুরা বাড়ি চলে যাই। অন্যদের তুলনায় আমরা বাড়ির অনেক কাছাকাছি ফুলতলা উপজেলায়, এবং আমি ঠিক করেছিলাম যে 28 তারিখ যাব। সেজন্য 26 তারিখ রাতে হোস্টেলে আমি একাই ছিলাম। হোস্টেল বিল্ডিং এর লাগোয়া কোয়ার্টারে অবশ্য 2 জন স্টাফ ছিল। তারা রাত 11টায় বিল্ডিং এর গেটে তালা লাগিয়ে কোয়ার্টারে ফিরে যায়। আমি তখন মোবাইলে একটা সিনেমা দেখতে বসি। রাত 12:30 দিকে কারেন্ট চলে যায়। এর কিছুক্ষণ পর আনুমানিক রাত 1টার দিকে হঠাৎ পরিবেশটা অস্বাভাবিক গরম হয়ে যায়। এই ডিসেম্বর মাস শীতের মধ্যেও আমি দরদর করে ঘামতে থাকি। তারপর জানালা দিয়ে বারান্দায় আবছা আবছা একটা চার পেয়ে জন্তুকে দৌড়ে যেতে দেখি। আমার কৌতূহল হলো, আমি বাইরে বেরোই এবং টর্চ অন করে এদিক ওদিক ঘুরতে থাকি। তখনই শুনি একটা ধুপ ধাপ শব্দ করে আমি যে তলায় থাকি, অর্থাৎ 3 তলা থেকে উপরে 4 তলায় চলে গেল কিছু একটা। আমি সিঁড়ির কাছে গিয়ে আলো ফেলতেই দেখি রক্তের ছোপ ছোপ দাগ। আপনি যত সাহসী হন না কেন, কোনো অপ্রীতিকর, কোনো অপ্রাকৃতিক কোনো কিছুর প্রতি আপনার ভয় মজ্জাগত। আমি জমে কাঠ হয়ে গেলাম। কিছুক্ষণ পর কি এক অজানা আকর্ষণে আমি উপরে উঠতে লাগলাম। 4 তলায় উঠে রক্তের দাগ অনুসরণ করে বারান্দার শেষ প্রান্তে আলো ফেলতেই যা দেখলাম তা বর্ণনা করতে গিয়ে এখন আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে। আমি দেখলাম একটা নীল হাফ প্যান্ট পরা ফর্সা ছেলে 4 পেয়ে জন্তুর মতো হাত দুটো মাটিতে রেখে বারান্দার শেষ দেয়ালের দিকে মুখ করে আছে। তারপর সে তার মাথাটা পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি দেখলাম তার চোখ দুটোর জায়গায় গর্ত, মুখ দিয়ে কেমন কষের মতো কিছু একটা বেরোচ্ছে, আর কেমন একটা অস্ফুট গোঙানির শব্দ হতে লাগলো। মনে হলো সে কিছুটা বলতে চাইছে, কিন্তু ওই অবস্থায় আমার পুরো মাথায় অকেজো। চিন্তা ভাবনা বলেন আর হাঁটাচলা বলেন, কোনো শক্তি আমার অবশিষ্ট নাই। আর এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে দেখি ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি তাড়াতাড়ি করে নিচে নেমে আসি এবং স্টাফদের ডাকতে থাকি। যখন হোস্টেলের ষাটোর্ধ্ব বৃদ্ধ দারোয়ান হাসান ভাই এসে গেট খোলেন, সব ঘটনা তাকে বলার পর তিনি গম্ভীর হয়ে বলেন, এখানে যখন জেলখানা ছিল তখন 2 কয়েদির মধ্যে কোন একটা ঝামেলা হয়েছিল। এটা বছর, এবং তাতে বছর 20-এর একটা ছেলে মারা যায়। তিনি আমাকে এই ঘটনার পর বাড়ি চলে যেতে পরামর্শ দিলেন। আমি তৎক্ষণাৎ ব্যাগ গুছিয়ে বাড়ি চলে গেলাম। এটাই ছিল ঘটনা, হোস্টেলের জীবনের ভয়াবহ রাতের দুঃসহ স্মৃতি। আমি ঘটনাটা বলার আগে একটু কিছু ব্যাপার বলে নিই। আমার নানা বাড়ি গ্রামের ভিতরে, সেখানে আলো লাইট ছিল, ইলেকট্রিসিটি ছিল না। আমার আম্মারা হলো 4 বোন। নানা বাড়িটা হলো গ্রামের ভিতরে এবং দোতলা বাড়ি এবং চারিপাশে প্রাচীর দেয়া, অল দেয়া আর কি বাসাটা অনেক বড়। বাসার 3 সাইডে অন্যান্য বাসা ছিল, বাট একটা সাইডে গোরস্থান ছিল ছোট মতো। ঠিক গোরস্থানের সাইডেই টয়লেটটা ছিল। টয়লেটটা বাইরে ছিল, বাসা থেকে আলাদা ছিল। টয়লেটটা হলো স্বাভাবিক থেকে আপনার ওয়ালের সমানই উঁচা ছিল। এখন আমার ছোট খালাম্মার বয়সী একটা মেয়ে, তাদের অবস্থা খুব খারাপ থাকে। তারা সবসময় আমার ছোট খালাম্মার সাথে থাকতো, খাওয়া দাওয়া প্লাস সবার সাথেই থাকতো। এখন ওর কিছু প্যারানরমাল সমস্যা ছিল, কিন্তু আমার মেজো খালাম্মা খুব সাহসী হওয়ায় এগুলো বিশ্বাস করতে চাইতো না। বিভিন্ন সময় তাকে বিভিন্ন রকম ভাবে করতো। একদিন মেজো খালাম্মার পরীক্ষা ছিল, নেক্সট দিন ঠিক ওই দিন সকালে
3টা 3:30টার দিকে সে পড়ার জন্য আর কি উঠছে। এখন তখন তো ইলেকট্রিসিটি না থাকায় হারিকেন নিয়ে সে টয়লেটে গেছে। টয়লেটে যাওয়ার পরে টয়লেট ওখানে ওই সময় টয়লেটের দরজাটা সে ভালোভাবে দেয়নি, মানে হালকা ফাঁকা রাখছিল। কিছুক্ষণ পরে সে খেয়াল করে সামনে ওয়ালের উপরে খুব সাদা মতো কিছু একটা দেখতে পাচ্ছে। ভাবছে হলো যে ওয়ালটাই হলো সাদা, মানে কিছুদিন আগে রং করছে, এই জন্য ভাবছে হয়তো ওই জন্য সাদা। বাট কিছুক্ষণ পরে দেখে ওটা খুব ধীরে ধীরে নড়ছে এবং কাছে চলে আসছে। এরপর যখন দেখে খুব কাছে চলে আসছে, তখন খালাম্মা কি করলো, হারিকেনটা ওর দিকে সরাই দিলে ঝপ করে ওই পাশে পড়ে গেল, মানে ওয়ালের ওই পাশে। হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখে মানে টয়লেটের পিছনে খুব জোরে মানে বাড়ি দিচ্ছে। কারণ টয়লেটটা ছিল আপনার চুন সুরকি দিয়ে তৈরি করা ছিল আগের, যেহেতু চুন সুরকিটা ভেঙে মানে খালাম্মার মাথায় পড়ে কিছু কিছু মানে ছোট ছোট টুকরা। তখন খালাম্মা খুব একটু মানে কিছুটা ভয় পাই, পেলে দ্রুত চলে আসে। যখন খালাম্মা 2 তলায় যাওয়ার জন্য মানে সিঁড়ি দিয়ে যাবে আর কি, ঠিক এমন সময় সে খেয়াল করলো যে একটা বাতাস তাকে কোন রকমই উপরে যেতে দিচ্ছে না, মানে সে চাচ্ছে উপরে যাইতে কিন্তু পাচ্ছে না। তারপরে হারিকেনটা মানে নিভে যাওয়ার মতো হচ্ছে। তারপরে সে অনেকক্ষণ চেষ্টা করার পরে সে সফল হয়েছে এবং উপরে গেছে।